ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। উপসাগরীয় বিভিন্ন দেশ আক্রান্ত। বাহরাইনে তেল আবিবের দূতাবাসে হামলা, সমঝোতায় যাবে না তেহরান। ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলের হামলা, নিহত ছাড়ালো 1200। তেহরানের সামরিক সক্ষমতা ধ্বংসের ঘোষণা তেল আবিবের। পরবর্তী নেতা নির্বাচনে যুক্ত থাকতে চান ট্রাম্প। বোমায় কাঁপছে ইসরায়েল। তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস। উপসাগরীয় অঞ্চলেও নতুন করে হামলা চালিয়েছে তেহরান। বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে আক্রমণের দাবি করেছে ইরান। পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1300। লেবাননেও নির্বিচারে আঘাত করছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ভোল পাল্টিয়ে ইরানে স্থল অভিযানের জন্য সেনা পাঠানোর সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বলে সাফ জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার বোমা হামলা চালায় ইরান। শুক্রবারও তেল আবিব লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে তেহরান। ইসরায়েলি সেনাবাহিনী প্রতিহতের দাবি করলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। উপসাগরীয় দেশগুলোতেও নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে আক্রমণের দাবি করেছে তেহরান। কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। কুয়েত সেনাবাহিনীর দাবি তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরানকে সমর্থন জানিয়ে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পারাদ প্রদেশে দুটি স্কুলে আবারও হামলা চালিয়েছে ওয়াশিংটন তেল আবিব। বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের আশপাশেও। ইরানের ড্রোন বহনকারী একটি জাহাজে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। সংঘাতের মধ্যেই ভোল পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে স্থল অভিযানের কথা বলার একদিন পর জানালেন সেটা শুধু সময়ের অপচয়। তবে ইরানকে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন সামরিক বাহিনী তাদের চমৎকার ইসরায়েলি অংশীদারদের সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে চলেছে। এমন মাত্রায় তা করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বলেও সাফ জানান তিনি। আমরা যুদ্ধবিরতির জন্য কোনো অনুরোধ করছি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা করার কোনো কারণ আমরা দেখছি না। আমরা তাদের সঙ্গে 2 বার আলোচনা করেছি, আর প্রতিবারই তারা আলোচনার মাঝপথে আমাদের উপর হামলা করেছে। চীন, রাশিয়া তেহরানকে সহযোগিতা করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টর্মিচ। ইরানের বিরুদ্ধে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। অন্যদিকে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় চরম অশান্ত মধ্যপ্রাচ্য। সংঘাত ছড়িয়ে পড়ছে পাশের দেশগুলোতেও। যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। সব উপেক্ষা করে এই যুদ্ধ আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলমান রাখতে চায় যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে পেন্টাগন, এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম পলিটিকো। ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম দ্রুত সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় বুধবার মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের কাছে ফ্লোরিডার টাম্পায় অবস্থিত সদর দপ্তরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েনের অনুরোধ জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অতিরিক্ত ওই কর্মকর্তারা অন্তত 100 দিন কিংবা সম্ভাব্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সহায়তা করবে। বিশ্লেষকদের মতে পেন্টাগনের ভেতরে দ্রুত অতিরিক্ত জনবল ও সম্পদ জোগাড়ের এই পদক্ষেপ থেকে বোঝা যায় দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে বলে মন্তব্য করলেও পরিস্থিতি অনুযায়ী তা আরও দীর্ঘ হওয়ারও আভাস দেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সর্বোচ্চ 8 সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ।
ইরানে আক্রমণ নিয়ে দেশের অভ্যন্তরে বিরোধের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়ছে রাজনৈতিক বিভাজন, এমনকি ট্রাম্পের অনেক সমর্থকই চাইছে না এই যুদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন, ইসরায়েলকে সহায়তায় সরাসরি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কমান্ডার জেনারেল কিউমার্স হায়দারি বলেন, এই যুদ্ধ কতদিন চলবে তা গুরুত্বপূর্ণ নয়। ইরান তার লক্ষ্য অর্জন এবং যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেয়া পর্যন্ত যুদ্ধ ত্যাগ করবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানের ভেতরে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠছে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। শীর্ষ কমান্ডারদের মৃত্যু সত্ত্বেও যুদ্ধ পরিচালনা নিয়ন্ত্রণ এখন অনেকটাই তাদের হাতে। বিকেন্দ্রীকৃত কমান্ড কাঠামো দিয়ে হামলার সক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে বাহিনীটি। এদিকে আইআরজিসির নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শীর্ষ কমান্ডারদের হারানোর পরও যুদ্ধ পরিচালনায় নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। সংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্রগুলো বলছে, আইআরজিসির এই কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এমনকি যুদ্ধ শুরুর আগেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল, যাতে নেতৃত্বের ক্ষতি হলেও অভিযান চালু থাকে। একই সঙ্গে আইআরজিসি তাদের কমান্ড কাঠামো বিকেন্দ্রীকরণ কৌশল আরও সক্রিয় করেছে। বাহিনীর ভেতরে প্রতিটি গুরুত্বপূর্ণ পদে একাধিক সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণ করা হয়েছে, যাতে কোনো কমান্ডার নিহত হলেই সঙ্গে সঙ্গে নতুন নেতৃত্ব দায়িত্ব নিতে পারে। বিশ্লেষকদের মতে 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের অভিজ্ঞতা থেকেই এই কৌশল তৈরি করে আইআরজিসি, যাতে হামলার মধ্যেও সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ভেঙে না পড়ে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়াও আইআরজিসির ক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের। ফলে বর্তমান শাসন ব্যবস্থা টিকে থাকলে ইরানের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তে আইআরজিসির প্রভাব ভবিষ্যতে আরও গভীর হতে পারে মত তাদের। এদিকে আইআরজিসির নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি। ইরানি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। তিনি শুরু থেকেই এই বাহিনীর একজন কমান্ডার ছিলেন। হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ছে। সামরিক বিশ্লেষকদের মতে, ড্রোন হামলা চালিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কয়েক মাস অচল করে রাখার সক্ষমতা রয়েছে ইরানের। এর মধ্যে একাধিক হামলার পর বিশ্বের প্রায় 20% তেল পরিবহনে ব্যবহৃত এই রুটে জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে। দীর্ঘমেয়াদী সংকট তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। গত শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে 1000-এর বেশি ড্রোন এবং কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যদিও এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়, তবুও ক্ষতিগ্রস্ত হয় কিছু মার্কিন ঘাঁটি ও বাণিজ্যিক অবকাঠামো। এর মধ্যেই 6টি জাহাজের হামলার পর বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ আছে। ইরান হুঁশিয়ারি দিয়ে জানায়, এই পথ দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে। ব্রিটিশ গবেষণা সংস্থা সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্স জানায়, প্রতি মাসে প্রায় 10,000 ড্রোন তৈরির সক্ষমতা রয়েছে তেহরানের। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর অনুমান, তেহরানের কাছে প্রায় 2500 ক্ষেপণাস্ত্র রয়েছে। বিশ্লেষকদের মতে এই সংখ্যা 6000 পর্যন্ত হতে পারে। তবে ইরান ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন যুদ্ধেও বড় ভূমিকা রাখতে পারে। ইরানের নতুন প্রজন্মের শাহেদ 136 ড্রোন 700 থেকে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সংঘাত আরও দীর্ঘ হলে সমুদ্র মাইন ব্যবহার করে হরমুজ প্রণালী অচল করে দিতে পারে ইরান। বিশ্লেষকদের মতে দেশটির কাছে 5 থেকে 6000 সমুদ্র মাইন রয়েছে। যদি এই মাইন সমুদ্র পথে পাতা হয়, তাহলে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কয়েক মাস সময় লাগতে পারে। ইরান যদি কয়েকটি ট্যাঙ্কারেও সফলভাবে হামলা চালাতে পারে, তবে আতঙ্কে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে, আর তাতেই বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদী সংকট তৈরি হওয়ার আশঙ্কা বাড়বে, বলছেন বিশেষজ্ঞরা। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র মিনিটম্যান 3-এর পরীক্ষা চালিয়েছে। এটি পৃথিবীর যে কোনো স্থানে আঘাত করতে সক্ষম এবং একাধিক পারমাণবিক ওয়ারহেড আলাদা লক্ষ্যবস্তুর দিকে ছুটতে পারে। স্থল বা ভূগর্ভস্থ বাংকার থেকে কয়েক মিনিটের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব। বিশ্লেষকরা বলছেন, এই পরীক্ষা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয় মিনিটম্যান 3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের বিবৃতিতে বলা হয়, এটি নিয়মিত মূল্যায়ন কর্মসূচির অংশ এবং বিশ্বের ঘটনা প্রবাহের প্রতিক্রিয়া নয়। উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে মার্শাল দ্বীপপুঞ্জের কুয়াজালিন প্রবাল প্রাচীরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মিনিটম্যান 3 খ্যাতি পেয়েছে ডুমসডে ক্ষেপণাস্ত্র হিসেবে। এটি পৃথিবীর যে কোনো স্থানে আঘাত করতে সক্ষম এবং একাধিক পারমাণবিক ওয়্যারহেড আলাদা লক্ষ্যবস্তুর দিকে পাঠাতে পারে। স্থল ও ভূগর্ভস্থ বাংকার থেকে কয়েক মিনিটের মধ্যেই উৎক্ষেপণ করা সম্ভব। পারমাণবিক হামলার পরিস্থিতিতে দ্রুত পাল্টা আঘাত হানাই এর মূল উদ্দেশ্য। মিনিটম্যান 3 পরীক্ষার সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিভিন্ন প্রযুক্তিগত বিষয় যাচাই করেছে, নির্ভুলতা, আঘাতের ক্ষমতা এবং নির্ভরযোগ্যতা। এই ধরনের পরীক্ষা ক্ষেপণাস্ত্র কার্যকারিতা উন্নয়নের জন্য অত্যাবশ্যক। তবে পরীক্ষা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার সময় হওয়ায় আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল শনিবার থেকে একযোগে ইরানে হামলা চালাচ্ছে, পাল্টা আঘাত করছে ইরানও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের উপর আরও জোরালো আক্রমণ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকরা বলছেন, মিনিটম্যান 3 পরীক্ষার এই সময় নির্বাচন ইরানকে সতর্ক সংকেত হিসেবেই নেওয়া যেতে পারে। গত বছরের শেষ দিকে ট্রাম্প পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছিলেন, যাতে চীন ও রাশিয়ার সঙ্গে তুলনায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা বজায় থাকে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই স্বাস্থ্য অবকাঠামোর ওপর হামলার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 13টি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় 4 জন স্বাস্থ্যকর্মী নিহত এবং অন্তত 25 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থানীয় সময় বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সংবাদ সম্মেলনে জানায়, গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় শতাধিক মানুষ নিহত হন। পাল্টা হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও যুক্তরাষ্ট্রের 6 জন সৈন্য নিহত হন। WHO প্রধান আধানম গেব্রিয়াসিস জানান, হামলায় ইরানের অন্তত 13টি এবং লেবাননের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও 4টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বাস্থ্যসেবা খাতকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে এবং এসব স্থাপনায় হামলা চালানো যাবে না বলেও জানান WHO প্রধান। সংঘাতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনাও বাড়ছে। নিহতদের মধ্যে রয়েছে শিশু শিক্ষার্থীও। গত রোববার ইরানের দক্ষিণাঞ্চলের মিনাফ শহরে শাজারে তাইয়েভে স্কুলে হামলা চালানো হলে সেখানেও হতাহতের ঘটনা ঘটে। চলমান সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না। নিরাপত্তা ঝুঁকির কারণে দুবাইয়ে অবস্থিত WHO বৈশ্বিক জরুরি লজিস্টিক হাবের কার্যক্রমও স্থগিত করা হয়। সংস্থাটি জানায়, গত বছর এই হাব থেকে 75টি দেশে 500-রও বেশি জরুরি স্বাস্থ্যসেবা সরবরাহ পাঠানো হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য অবকাঠামোর উপর হামলা এবং সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত মধ্যপ্রাচ্যের মানবিক সংকটকে আরও গভীর করে তুলতে পারে। যুদ্ধ দীর্ঘায়িত হলে চিকিৎসা সহায়তা ও জরুরি স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। হামলার জেরে ইরানের সম্পদ বাজেয়াপ্তের কথা বিবেচনা করছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এমন সিদ্ধান্ত হলে ইরান আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বড় বাধার মুখে পড়তে পারে বলে মত বিশ্লেষকদের। চলমান যুদ্ধে দফায় দফায় সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান। নিজেদের ভূখণ্ডে আক্রমণের প্রতিশোধ নিতে ইরানের শত শত কোটি ডলারের সম্পদ জব্দের কথা ভাবছে সংযুক্ত আরব আমিরাত। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে তেহরানের বৈদেশিক বাণিজ্য ও ডলার প্রবাহ বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, বাস্তবায়িত হলে এটি হবে আমিরাতের দীর্ঘদিনের আর্থিক নিরপেক্ষতা থেকে সরে আসা। সম্পদ জব্দ হলে ইরানের পাল্টা হামলা বা জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা তাদের। প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যুক্ত জাহাজ আটক করা বা উপসাগরীয় অঞ্চলে নজরদারি জোরদারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিশেষ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর সঙ্গে যুক্ত ব্যাংক হিসাবগুলো প্রথমে লক্ষ্যবস্তু হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তাদের মতে, এটি সামরিক সংঘাত ছাড়াই ইরানের ওপর বড় চাপ সৃষ্টি করার সবচেয়ে কার্যকর অর্থনৈতিক হাতিয়ার।
দীর্ঘদিন ধরেই আমিরাত ইরানি ব্যবসা ও অর্থ লেনদেনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। দুবাই ভিত্তিক বিভিন্ন শেল কোম্পানি, মানি এক্সচেঞ্জ এবং অনানুষ্ঠানিক আর্থিক নেটওয়ার্ক ব্যবহার করে তেহরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি ও অর্থ স্থানান্তর করত বলে দাবি বিশ্লেষকদের। ইসরায়েলের জন্য আর যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্রের অনেক সেনা। মার্কিন কংগ্রেস ভবনে সিনেটে শুনানি চলাকালীন যুদ্ধবিরোধী প্রতিবাদ করেন ব্রায়ান ম্যাকগিনিস নামের এক সেনা। ম্যাকগিনিস জোর কণ্ঠে জানান, ইসরায়েলের পক্ষে যুদ্ধে অংশ নিয়ে আর কোনো মার্কিন নাগরিক তার সন্তান বা ভাই হারাতে চান না। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে তার হাত ভেঙে যায়। পরবর্তীতে ব্রায়ানকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা। ইরান যুদ্ধের বিরোধিতা করে মার্কিন কংগ্রেস ভবনে প্রতিবাদ। সেই প্রতিবাদেই ভেঙে গেল এক সাবেক মেরিন সেনার হাত। শুনানি চলাকালে দাঁড়িয়ে ব্রায়ান ম্যাকগিনিস প্রশ্ন তোলেন, কেন অন্য দেশের স্বার্থে যুদ্ধ করতে হবে যুক্তরাষ্ট্রের সেনাদের? কয়েক মুহূর্তের মধ্যেই নিরাপত্তা বাহিনীর ধস্তাধস্তিতে রক্তাক্ত হয় সেই প্রতিবাদ। ম্যাকগিনিস চিৎকার করে বলেন, ইসরায়েলের জন্য যুদ্ধ করতে নিজেদের ছেলে মেয়েদের পাঠাতে চায় না এ দেশের অভিভাবকরা। এরপর নিরাপত্তা বাহিনী তাকে হলরুম থেকে সরানোর চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় দরজার কাছে গিয়ে তার হাত দরজা ও ফ্রেমের মাঝখানে আটকে যায়। এক পর্যায়ে মন্টানা রিপাবলিকান সিনেটর টিম সিহি পুলিশকে সহায়তা করেন এবং ম্যাকগিনিসকে কক্ষের বাইরে বের করে দেন। পরে বাইরে বসে ম্যাকগিনিসকে বলতে শোনা যায় যে তার বাম হাত ভেঙে গেছে। পরে সাবেক এই নৌসেনাকে গ্রেফতার করে হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে। তবে ক্যাপিটাল পুলিশ বলছে, কর্মকর্তাদের উপর হামলা ও গ্রেফতারে বাধা দেওয়ার অভিযোগে একাধিক মামলার মুখে পড়েছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের ৯,০০০ কোটি ইউরোর সহায়তায় প্যাকেজ আটকে দেয়ায় হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। স্থানীয় সময় বৃহস্পতিবার কিয়েভে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রের অধিকাংশ বাজেটই এখন প্রতিরক্ষায় ব্যয় হচ্ছে। তাই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা জরুরি। একই সঙ্গে যুদ্ধবন্দী ইস্যুতে রাশিয়া হাঙ্গেরি সমঝোতাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ তুলেছে কিয়েভ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে তীব্র হয়েছে কূটনৈতিক উত্তেজনা। স্থানীয় সময় মঙ্গলবার কিয়েভে এক ব্রিফিংয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনের জন্য আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রের অধিকাংশ বাজেটই এখন প্রতিরক্ষায় ব্যয় হচ্ছে। তবে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হাঙ্গেরি তেল সরবরাহ নিয়ে বিরোধের জেরে ৯০ বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ আটকে দিয়েছে। এতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ওপর ক্ষোভ প্রকাশ করেন জেলেনস্কি। বিশ্লেষকদের মতে জেলেনস্কি ও অরবানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। আগামী ১২ এপ্রিল নির্বাচনের মুখে থাকা অরবান এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধের ব্যাপারে সরাসরি রাশিয়ার সমালোচনা এড়িয়ে চলছেন। এদিকে হাঙ্গেরির দাবি, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে দ্রুজপা পাইপলাইন দিয়ে ইউরোপের রুশ তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। তাই ইউক্রেনের সহায়তা প্যাকেজ এবং রাশিয়ার উপর নতুন ইউরোপীয় নিষেধাজ্ঞা আটকে দেয় হাঙ্গেরি। তবে কিয়েভ বলছে, জানুয়ারিতে রাশিয়ার হামলায় পাইপলাইনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং মেরামতের কাজ চলছে ক্ষতিগ্রস্ত অংশের। সোভিয়েত আমলের ওই পাইপলাইন ১.৫ মাসের মধ্যেই আবার চালু করা সম্ভব হতে পারে বলে জানান জেলেনস্কি। এরই মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে যুদ্ধবন্দী ইস্যুতে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার বুদাপেস্টের সঙ্গে সমঝোতার মাধ্যমে দ্বৈত হাঙ্গেরীয় নাগরিকত্বধারী ২ ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে হাঙ্গেরিতে স্থানান্তর করা হয়েছে। কিয়েভ বলছে, এটি জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং ইউক্রেন ও ইউরোপের সম্পর্ক দুর্বল করার জন্য রাশীয় হাইব্রিড আগ্রাসনের অংশ। তবে রাশিয়ার দাবি, ওই ২ বন্দীকে জোরপূর্বক ইউক্রেনীয় সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছিল এবং হাঙ্গেরির অনুরোধেই তাদের মুক্তি দেওয়া হয়। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনকে বাদ দিয়ে তৃতীয় পক্ষের কাছে যুদ্ধবন্দী হস্তান্তর আসলে একটি পরিকল্পিত উস্কানি। এতে আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো দুর্বল হওয়ার পাশাপাশি যুদ্ধবন্দীদের জীবন রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠছে।